আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, আরজিকর হাসপাতালে কর্তব্যরত পিজিটি চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলেছে শীর্ষ আদালত। এদিকে যতদিন না তাদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়েছেন। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। আন্দোলনকারীদের দাবি মেনে সরানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি আজ থেকে সারা রাজ্যে প্রতিবাদ সভা করবে। নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিচু এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আনার নির্দেশ। সাম্প্রতিক অতিবর্ষণ ও উৎসবের মরশুমকে সামনে রেখে শাকসবজির কৃত্রিম মূল্য বৃদ্ধি আটকাতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ লিগ ম্যাচে তাজিকিস্তানের এফসি রাভিসানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত পিজিটি চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলেছে শীর্ষ আদালত। গতকাল সিবিআইয়ের ওই মামলায় নতুন করে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। স্বতঃপ্রণোদিত মামলার শুনানির শুরুতেই নতুন রিপোর্টটি জমা দেয় সিবিআই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং দুই বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চ রিপোর্টটি খুঁটিয়ে দেখার পর প্রধান বিচারপতি বলেন তারা উদ্বিগ্ন। তদন্ত প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। এই সময় রিপোর্টের বিষয়বস্তু প্রকাশ্যে এলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে তাও জানতে চান তিনি। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে রাজ্যের পক্ষ থেকে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জুনিয়র ডাক্তারদের সংগঠনের আইনজীবী ইন্দিরা জয় সিং। তিনি জানান, চিকিৎসক তরুণীর মৃতদেহ যেখানে পাওয়া যায় সেই অকুস্থলে এমন লোকেদের উপস্থিতি ছিল যাদের সেখানে থাকার কথাই নয়। সিবিআইকে তারা সেই তালিকা দিতে চান। সন্দেহভাজন সেই সব ব্যক্তির কয়েকজন এখনো আরজিকরে ঘুরে বেড়াচ্ছে। ফলে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চাইলেও আতঙ্কিত বোধ করছেন। এর জবাবে কপিল সিব্বাল বলেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন কাজে যোগ দিলে তাদের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে আইনজীবী করুণা নন্দী স্পষ্ট জানান, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সহমর্মী সিনিয়র ডাক্তাররা ডাবল শিফটে কাজ করছেন। চিকিৎসা পরিষেবা কোথাও ব্যাহত হচ্ছে না। এদিকে যতদিন না তাদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বলে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়েছেন। আরজিকরে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় গতকাল সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা শুনানির পর তারা জেনারেল বডি বৈঠকে বসেন। পরে গভীর রাতে এক সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাদের তরফ থেকে আলোচনার পথ সবসময় খোলা রয়েছে। জুনিয়র ডাক্তাররা এও বলেন, সুপ্রিম কোর্টের শুনানি থেকেই বোঝা গেছে তাদের দাবি কতটা ন্যায়সঙ্গত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। স্বাস্থ্য ভবনের সামনেই থাকবেন তারা। আন্দোলনকারী ডাক্তাররা আরও জানান, তাদের আন্দোলন ও 5 দফা দাবির স্বচ্ছতা বহু অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আন্দোলনকে ব্যবহারের চেষ্টা, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ও আন্দোলনকে কালিমা লিপ্ত করারও চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের 5 দফা দাবির আংশিক কয়েকটি পূরণও হয়েছে, কিন্তু তাদের 4র্থ ও 5ম দফা এবং স্বাস্থ্য সচিবকে নিয়ে যে দাবি ছিল তা নিয়ে তারা ফের আলোচনায় বসতে চান। এজন্য রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। আজ সকালের মধ্যে তাদের লিখিত দাবিপত্র পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের তরফে ডাক্তার অনিকেত মাহাতো সাংবাদিকদের বলেন, নিরাপত্তা সহ সমস্ত দাবিগুলিকে সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। কি করে এই দাবিগুলো পূরণ হবে, কিভাবে টাস্কফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল ঘটাবে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট। অবিলম্বে রাজ্যভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক। তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাদের জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলেও তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমরা
প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনি স্বীকৃত এখনো পাইনি। দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপরিক্ত দাবিগুলি পূরণ করা হোক। আমরা কাজে ফিরতে চাই, আমরা চাই অতি দ্রুততার সাথে এই অচল অবস্থাটা। উল্লেখ্য, আরজি করের ঘটনার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ৩৯ দিন পেরিয়েছে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে তাদের ধর্ণা অবস্থান চলেছে ৮ দিন। ১০ই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে সামিল হওয়ায় বাধাপ্রাপ্ত হলে জুনিয়র চিকিৎসকেরা সেখানেই বসে এই বিক্ষোভ অবস্থান শুরু করেন। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সরানো হয়েছে কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মা এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন। নতুন এডিজি আইন শৃঙ্খলা হয়েছেন জাভেদ শামীম। পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি এসটিএফ পদে। ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে করা হয়েছে ইএফআর 2nd ব্যাটালিয়নের সিও। নতুন ডিসি নর্থ হয়েছেন দীপক সরকার। তিনি ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের এক বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। এদিকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্য সরকার স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দিয়েছে। নতুন ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা হয়েছেন ডাক্তার স্বপন সোরেন। তিনি ছিলেন যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা। বর্তমান স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবাশিস হালদারকে স্বাস্থ্য ভবনের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার সুপর্ণা দত্ত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের ওএসডি। বর্তমান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ককে পাঠানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইনস্টিটিউটের অধিকর্তা পদে। আরজি করের চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা বিশেষ আদালত আরো ৩ দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে। জেরায় তারা সদুত্তর দিচ্ছেন না বলে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়। চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধারের দিন গত ৯ই আগস্ট সন্দীপ ও অভিজিতের মধ্যে মোবাইলে বারবার কথা হয়েছিল বলেও জানান সিবিআই এর আইনজীবীরা। তারপরই তাদের আরো ৩ দিনের জন্য হেফাজত চেয়ে আবেদন মঞ্জুর করে আদালত। আরজি করের ঘটনার প্রতিবাদে বিজেপি আজ থেকে সারা রাজ্যে পথসভা করবে। কলকাতায় দলের ধর্ণা অবস্থানের শেষ দিনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আজ থেকে ১ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি পুরসভা ও পঞ্চায়েত এলাকায় পথসভা করে আরজি করের ঘটনার বিষয়ে মানুষকে জানানো হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ থেকে রাজ্যের মানুষের সইও সংগ্রহ করা হবে। প্রায় ১ কোটি স্বাক্ষর সংগ্রহ করে সেই সই নিয়ে দলের সাংসদ ও বিধায়করা রাজ্যপালের কাছে জমা দেবেন। দিনে দুপুরে চলন্ত বাসে উঠে ধারালো অস্ত্র দিয়ে কিশোরীকে গলা কেটে খুনের ঘটনায় যাত্রীদের মধ্যে গতকাল তীব্র আতঙ্কের সৃষ্টি হয় পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কুমোরপুরে। বাবু শেখ নামে এক যুবক আচমকা বাসে উঠে বছর 15-র ওই কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। কাটোয়া ডিভিসি গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রীটি কাটোয়া থানার হরিপুর গ্রামের বাসিন্দা। দুদিন আগে কেতুগ্রামের আন্না গ্রামে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। মাসিও তার ছেলের সঙ্গে মেয়েটি বাড়ি ফিরছিল। বাসে মৃত্যু হয় কিশোরীর। কেতুগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবককেও পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি গত 7 ঘন্টায় মাইথেন ও পাঞ্চের জলাধার থেকে জল ছেড়েছে 3 লক্ষ কিউসেক হারে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা বানভাসী হওয়ার আশঙ্কা। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে সাংবাদিকদের জানিয়েছেন, হাওড়া, হুগলি, বীরভূম, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও 2 বর্ধমান জেলার প্লাবিত এলাকায় ত্রাণ উদ্ধারের কাজে নজরদারি এবং সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান সচিব পর্যায়ের 10 জন আইএএস আধিকারিককে। জেলায় গিয়ে পরিস্থিতি মোকাবিলা করবেন তারা। পরিস্থিতি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিচু এলাকাগুলি থেকে মানুষজনকে সরিয়ে আনতে বলা হয়েছে, প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলা শাসকদের। নিচু এলাকা থেকে প্রয়োজনে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকল জায়গায় দুর্যোগ মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিভিন্ন যে ফ্লাড শেল্টার প্রভৃতি তৈরি রাখতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য খাদ্য বস্ত্র সমূহ যে সকল বিভিন্ন প্রস্তুতাবলী সরঞ্জামে নিরিখে রাখতে হয় সেগুলিও রাখতে বলা হয়েছে। প্রশাসনের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, সকল সিনিয়র অফিসাররা সকলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন,
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড এবং ঘাটাল ব্লকের বহু এলাকা জলমগ্ন হয়েছে। শিলাবতী নদীতে জল বৃদ্ধির কারণে ঘাটালের ঐতিহ্যবাহী ভাষা পুলে চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটালের কয়েকটি স্থানে শিলাবতী ও রূপনারায়ণ নদের জল বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রতাপপুর, হরিসিংপুর প্রভৃতি এলাকায় বেশ কয়েকটি স্থানে নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় মানুষ ও প্রশাসনের উদ্যোগে সেগুলি মেরামত করা হয়েছে। ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 ব্লকের বড়দা চৌকান এলাকায় রাজ্য সড়কের উপর জল উঠে এসেছে। সব্যসাচী লাহা, আকাশবাণী সংবাদ, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। রাজ্যে সাম্প্রতিক অধিবর্ষণ ও আসন্ন উৎসবের মরশুমকে সামনে রেখে শাকসবজির কৃত্রিম মূল্য বৃদ্ধি আটকাতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। এজন্য রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশকে বাজারে নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ লিগ ম্যাচে তাজিকিস্তানের এফসি রাভিসানের বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হল।